ক্লাস 10 আজকের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা থেকে মাধ্যমিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেটা আমরা আলোচনা করব। 2020 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন নিয়েছি আমরা এখানে। একটা এমসিকিউ প্রশ্ন আসে আর আরেকটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন আসে। এখানে যে এমসিকিউ প্রশ্নটা এসেছে সেটা এরকম 1.3 তে আছে। সেই প্রশ্নটা 1.3 তে কি আছে, যে কোন রাসায়নিক সমীকরণ সেই সমীকরণটা দেওয়া আছে। প্রশ্নটা আমি লিখছি, নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 প্লাস 2O2 থেকে উৎপন্ন হয়েছে CO2 প্লাস 2H2O, 10 মোল CH4 পোড়াতে STP তে কত আয়তন O2 লাগবে। এবার যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে A 448 লিটার, B 224 লিটার, C 44.8 লিটার, D 22.4 লিটার। এই হচ্ছে একটা এমসিকিউ প্রশ্ন যেটা 2020 সালের মাধ্যমিকে এসেছিল। এবার কি দেখতে পাচ্ছি, এখানে সমীকরণ বলা আছে। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী, সমীকরণটা হচ্ছে মিথেনের দহন, CH4 প্লাস 2O2 থেকে উৎপন্ন হয়েছে CO2 প্লাস 2H2। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে 1 মোল, ওপরে ওপরে লিখলাম, 1 মোল CH4 কে পোড়াতে যদি মোলের হিসাব ধরি তাহলে 2 মোল 2O2 অক্সিজেন লেগেছে। আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে, যদি STP তে আয়তন ধরি তাহলে এই আয়তনটা কত, 2 ইন্টু 22.4 লিটার। 1 মোল O2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে যেহেতু 2 মোল O2 আছে তাহলে কি হয়ে যাবে, 2 ইন্টু 22.4 লিটার। তার মানে এই O2 প্রয়োজন হচ্ছে 44.8 লিটার। তাহলে 1 মোলের জন্য যদি আমাদের প্রয়োজন হয় 44.8 লিটার, 10 মোলের জন্য কত প্রয়োজন হবে? 1 মোলকে পোড়াতে অক্সিজেন লাগছে 44.8 লিটার, 10 মোলকে পোড়াতে তাহলে কত লাগবে? 10 মোলকে পোড়াতে একে আমরা 10 দিয়ে গুণ করে দেবো, 44.8 ইন্টু 10 করবো, তাহলে 44.8 ইন্টু 10 করলে আমরা পাবো 448 লিটার। তাহলে আমার সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। এর পরের যে প্রশ্নটা আছে সেটা আমরা পাবো 4.2 তে। 4.2 এক্ষেত্রে যে প্রশ্নটা আছে সেটা এইরকম, 4.2 একটা অথবা পাবো সঙ্গে, A ও B পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী, এখানেও কিন্তু রাসায়নিক সমীকরণটা বলে দিয়েছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তাহলে কি বলেছে, A ও B পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। যে বিক্রিয়াটা এরকম, 2A প্লাস B থেকে হয়েছে 2C। এবার বলে দিয়েছে যে A B C তিনটেই গ্যাসীয় পদার্থের সংকেত। A B C
সি তিনটে যথাক্রমে গ্যাসীয় পদার্থের সংকেত, যথাক্রমে এরা গ্যাসীয় পদার্থ। আর কি বলা আছে? আর বলা আছে এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 এবং 16। নির্ণয় করতে হবে সি এর বাষ্প ঘনত্ব। সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রশ্ন যদি কঠিন লাগে, কমন না পড়ে, প্রশ্ন বারবার পড়লে দেখা যাবে যে এই প্রশ্নটা এর আগে কখনো মাধ্যমিকে আসেনি, এটা আমার কমন নয়, বিভিন্ন রকম সমীকরণ থাকে, তার ওজনের পরিমাণ বলা থাকে, তো আমরা অঙ্ক করি, সেটা আমাদের পরিচিত অঙ্ক। তো দেখে ভয় পাওয়ার কিছু নেই, যখন যেটা ভয় লাগবে যে কোনো অঙ্ক, তখন সেটা বারবার পড়া উচিত। তো আরেকবার পড়ো, আমার সাথে সাথে আরেকবার পড়ো। এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। দিয়ে বিক্রিয়াটা হচ্ছে 2a + b থেকে উৎপন্ন হয়েছে 2c। এ বি সি তিনটে গ্যাসীয় পদার্থ, আর এ আর বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 এবং 16। প্রশ্নে বলা আছে সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো, পূর্ণমান 3। পার্ট মার্কিং হয়, এখানে আমি সি এর বাষ্প ঘনত্ব অবধি পৌঁছতে না পারলেও কিছু নম্বর আমি পাবো। আচ্ছা, এবার কোথায় কি কি নম্বর পাবো সেটা আমি বলবো, আস্তে আস্তে বলছি। প্রথমে আমি সমীকরণটাকেই লিখলাম আরেকবার, 2a + b থেকে 2c, এই হচ্ছে আমার সমীকরণ। আর কি বলা আছে? বলা আছে এর বাষ্প ঘনত্ব মানে এর d = 32। আমরা জানি m = 2d, অর্থাৎ বাষ্প ঘনত্বকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা মলিকুলার ওয়েট পাই। তার মানে এর m কি হয়ে যাবে? ma হয়ে যাবে 32 × 2 = 64। অর্থাৎ ma কেন লিখলাম? যেহেতু b এর ক্ষেত্রে mb লিখবো, c এর ক্ষেত্রে mc লিখবো, তিনটে গ্যাস আছে, সেই জন্য ma একটু নিচে লিখেছি এটাকে, আমাদের এটা একটা চিহ্ন সুবিধার জন্য। তাহলে এখানে যে সমীকরণটা কাজে লাগবে সেটা হচ্ছে m = 2d। মলিকুলার ওয়েট বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা পাই d = 32, ma = তাহলে 64। b এর ক্ষেত্রে কি বলা আছে? b এর ক্ষেত্রে d = বলা আছে 16। তাহলে mb = কত হবে? mb = হবে 32। এবার c কিন্তু আমি জানি না। এবার আমরা কি জানি? ল্যাভোইসিয়ে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী যে ডান দিকে অর্থাৎ বিক্রিয়ক পদার্থের যা ভর হয়, বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হয়। ভরের নিত্যতা সূত্র, দুপাশের ভর সমান হয়। তাহলে এই পাশে আমি মলিকুলার ওয়েট গুলোকে বসাচ্ছি, 2 × মলিকুলার ওয়েট অফ A, সেটা কত হবে? 64 বসালাম। বি এর ক্ষেত্রে সামনে তো কোনো সংখ্যা নেই, সেই জন্য বি এর ক্ষেত্রে বসালাম 32, সমান সমান হয়ে যাবে 2c। তাহলে এক্ষেত্রে এটা গুণ করে আমরা কত পাচ্ছি? এটা গুণ করে আমি পাচ্ছি 2 × মানে 8, 128 যোগ 32 = যোগ করলে পেলাম 160 = 2c। তাহলে এবার কি দেখতে পাচ্ছি আমরা? 2c = 160। তাহলে mc = কত হলো? mc = 80। 2 × mc = 160, 2 × 80, তাহলে mc = কত হলো? 80। এবার কি দেখতে পাচ্ছি? এবার বাষ্প ঘনত্ব হাফ করে দেব, তাহলে d c চিহ্ন করার জন্য দিলাম, যেহেতু অনেকগুলো d আছে, কি হয়ে যাবে? 80/2 = 40। এক্ষেত্রে আমরা নম্বর কিরকম পাবো? এই m এর মলিকুলার ওয়েট নির্ণয় করার জন্য 1 নম্বর পাবো, অর্থাৎ a এর মলিকুলার ওয়েট নির্ণয় করার জন্য 1 নম্বর পাবো, b এর মলিকুলার ওয়েট নির্ণয় করার জন্য 1 নম্বর পাবো, c এর বাষ্প ঘনত্ব নির্ণয় করার জন্য আমরা 1 নম্বর পাবো। এই টোটাল 3 নম্বর আমরা এইভাবে পাবো। তো কেউ যদি এই জায়গাটা এসে হঠাৎ হারিয়ে যায়, তাও এই সূত্রটা কাজে লাগিয়ে
এই অবধি 2 নম্বর কিন্তু সে পেয়ে যাবে, মাত্র লস হবে 1 নম্বরের। এবার যে প্রশ্নটা আছে সেটার ক্ষেত্রেও সমীকরণ নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, সমীকরণটা বলে দেওয়া আছে। সমীকরণটা হচ্ছে নিচের অথবা প্রশ্নটা নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী, এটা বাচ্চাদের একটা খুব ভয়ের ব্যাপার থাকে যে এত এত সমীকরণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখতে হয়, সমীকরণগুলো কি করে মনে রাখবো। এই ভয়টা দূর করার জন্য 2020-তে দুটো প্রশ্নই, 3টে প্রশ্নই দেখতে পাচ্ছি যে সমীকরণ সব বলে দেওয়া আছে, সমীকরণ আলাদাভাবে একদম মনে রাখতে হয়নি। সমীকরণটা হলো 2ZnS plus 3O2 equal to 2ZnO plus 2SO2। এই সমীকরণটা আমরা শিখেছি ধাতুবিদ্যাতে, এখানে আমাদের বিভিন্ন ধাতু থেকে পড়তে হয়েছে। এখানে প্রশ্নটা এবার 100 মোল ZnS থেকে, 1 নম্বর প্রশ্ন, কত গ্রাম ZnO এবং কত মোল SO2 উৎপন্ন হবে। কত মোল SO2 উৎপন্ন হবে, তাহলে কত গ্রাম ZnO, কত মোল SO2 উৎপন্ন হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নের নম্বর হচ্ছে 3। এবার পরীক্ষায় খাতা দেখার সময় দেখলাম যে এই অঙ্কটা করার জন্য পেয়েছে বাচ্চারা, দেওয়া হয়েছে 2 নম্বর এবং এই প্রশ্নটার জন্য পেয়েছে 1 নম্বর। তাহলে আর কি কি বলা আছে এক্ষেত্রে? আর বলা আছে Zn equal to 65.5, S equal to 32, O equal to 16। এই হচ্ছে নম্বরের, এই হচ্ছে যে আণবিক গুরুত্বগুলো, পারমাণবিক ভর বলা আছে সেগুলো আমার কাজে লাগবে, এই সমীকরণ বার করতে আমার কাজে লাগবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ সমীকরণটা আরেকবার লিখবো, নাহলে অঙ্ক করতে অসুবিধা হবে। 2ZnS প্লাস 3O2 থেকে উৎপন্ন হয়েছে 2ZnO প্লাস 2SO2। এখানে প্রথম প্রশ্নের দিকে তাকাই, কত গ্রাম ZnO উৎপন্ন হবে 100 মোল ZnS থেকে। এখানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 মোল। 2 মোল কেন? যেহেতু সামনে 2 আছে তাই 2 মোল। 2 মোল ZnS থেকে কত ZnO উৎপন্ন হয়? 2 মোল ZnO উৎপন্ন হয়। কত গ্রাম উৎপন্ন হয়? 2 ইন্টু, এবার Zn এর ওজনটা বসাচ্ছি 65.5 যোগ অক্সিজেন হচ্ছে 16, এই এটা। এবার তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে ভাষাটাকে কমপ্লিট করলাম। 2 মোল ZnS থেকে 2 ইন্টু 65.5 প্লাস 16 গ্রাম ZnO উৎপন্ন হয়। এবার পরের লাইনে আমরা লিখতে পারি, এই 2 আর 2 কে বাদ দিয়ে লিখতে পারি 1 মোল ZnS থেকে 65.5 আর এই 6 যোগ করলে পাই আমরা 5, 6 5 11, 6 7 8, 81.5 গ্রাম ZnO। তারপরে প্রশ্নে বলা আছে 100 মোল ZnS থেকে 81.5 ইন্টু 100 গ্রাম ZnO পাবো আমরা। তাহলে 100 দিয়ে একে যদি গুণ করি 81.5, পরে দুটো শূন্য দিলাম, পয়েন্ট, এবার পয়েন্ট এই এক ঘর পরে বসালাম, তাহলে 8150 গ্রাম ZnO উৎপন্ন হবে। এমনি একটা নিয়ম আছে যে ইউনিট ভুল করলে হাফ নম্বর কাটা যায়, ক্যালকুলেশন ভুল করলে হাফ নম্বর কাটা যায়। তো এটার জন্য আমি পাবো 2 নম্বর পাবো, এই অবধি করার জন্য আমি 2 নম্বর পাবো। আর আরেকটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এখানে যদি আমি গ্রাম ভুলে যাই তাহলে হাফ নম্বর কাটা যাবে, এখানে আমি 100 দিয়ে গুণ করতে যদি ভুল করি তাহলেও হাফ নম্বর কাটা যাবে। এবার তাহলে 100 মোল ZnS থেকে কত পেলাম আমরা? 8150 গ্রাম ZnO পেলাম। এবার নেক্সট প্রশ্নের দিকে তাকাই, কত মোল SO2 উৎপন্ন হবে।
আবার সমীকরণের দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি যে 2 মোল ZnS থেকে 2 মোল SO2 উৎপন্ন হচ্ছে, তার মানে 1 মোল ZnS থেকে 1 মোল SO2 উৎপন্ন হচ্ছে। তাহলে 100 মোল কি দেখতে পেলাম, 1 মোল ZnS থেকে 1 মোল SO2 উৎপন্ন হয়। তাহলে 100 মোল ZnS থেকে কি হবে, 100 মোল SO2 উৎপন্ন হবে। এর জন্য পেয়ে যাব আমরা 1 নম্বর। তো একটু সিনসিয়ারলি এগোলে আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সে বেশ ভালো নম্বর পেতে পারি। এবার যে প্রশ্নটা নেব সেটা হচ্ছে 2018 মাধ্যমিক। 19টা আমি খুঁজে পাইনি, 19টা খুঁজে পাবো তবে আবার করিয়ে দেব। এখানে 1.3 আমরা রাসায়নিক গণনার প্রশ্নটা সাধারণত পাই। 1.3 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 1.3 এমসিকিউ। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13। তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? এবার কি দেখতে পাচ্ছি আমরা এখানে অপশনগুলো দেওয়া আছে, A CO2, B C2H4, C C2H6, D C2H2। এই হলো প্রশ্ন। এবার কি করব আমরা, বাষ্প ঘনত্ব 13, প্রত্যেকটাই কার্বনযুক্ত যৌগ। এটা কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। কার্বন ডাই অক্সাইড বাষ্প ঘনত্ব 13, তার মানে D = 13 যদি হয় তাহলে M = 2D, M = হয়ে যাবে 2 × 13 মানে 26। এবার আমাদেরকে দেখতে হবে এখানে কোনটার 26 হচ্ছে। CO2 ক্ষেত্রে দেখছি আমরা এবার প্রথমে C কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, কটা আছে 2, তাহলে 12 যোগ 32 পেয়ে গেলাম 44, হলো না। তারপরেরটা দেখছি আমরা C2H4, C হচ্ছে 12, কটা আছে 2, হাইড্রোজেন আছে 1টা, মানে হাইড্রোজেন আছে 4টে, হাইড্রোজেনের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস 1, 4 করলে আমরা পাবো 12, এটা হচ্ছে 12 দুগুণে 24 যোগ 4 হয়ে গেল 28, এটাও মিলল না। পরের বার এলাম আমরা C2H6, এটাই কি পেলাম 12 × 2 যোগ 1 × 6, তাহলে এটাই কত পেলাম 12 দুগুণে 24 যোগ 6 = 30, তাহলে এটাও হলো না। নেক্সট C2H2, 12 × 2 যোগ 1 × 2, তাহলে 12 দুগুণে 24 যোগ 2, তাহলে পেলাম 26। তাহলে কোন গ্যাসটা হলো? এইটা হলো C2H2, এই গ্যাসটা, যার আণবিক গুরুত্ব 26 এবং বাষ্প ঘনত্ব 13। তাহলে এই 1 নম্বরের প্রশ্ন কিন্তু আমাকে সব কটা অপশনের জন্য নির্ণয় করতে হলো তার আণবিক ভর কত। এরপরের প্রশ্নটা আমরা 4.2তেই পাবো। 4.2 এখানে বলা আছে আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। আচ্ছা, এটাও কিন্তু আমাদের এই সমীকরণটা আমরা কোথায় পেয়েছি? স্পর্শ পদ্ধতি। 4.2 এতে কি আছে? আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ু প্রবাহে
পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। এই বিক্রিয়াটা আমাদের খুব পরিচিত, এই বিক্রিয়াটা আমাদের পড়তে হয়। সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন পদ্ধতিতে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো লেখো, এসেই থাকে পরীক্ষায়। তবু এক্ষেত্রে বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হচ্ছে না, কারণ বিক্রিয়াটা বলেই দেওয়া হয়েছে। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ হলো, সমীকরণ নিচে দেওয়া হলো 4Fe2 প্লাস 11O2 থেকে উৎপন্ন হচ্ছে 2Fe2O3 প্লাস 8SO2। 4Fe2 প্লাস 11O2 থেকে উৎপন্ন হচ্ছে 2Fe2O3 প্লাস 8SO2। প্রশ্ন যেটা এবার বলা আছে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম Fe2 প্রয়োজন? Fe 56, S 32, O 16 এগুলো দেওয়া আছে। এবার তাহলে সমীকরণটাকে আরেকবার লিখবো আমরা। 4Fe2, সব লেখার দরকার নেই, আমাকে বলেছে 512 গ্রাম SO2 উৎপন্ন করতে কত গ্রাম Fe2 প্রয়োজন। তাহলে 4Fe2 থেকে আমরা পাচ্ছি 8SO2, বাকিটা আর লিখলাম না। 8SO2 পাচ্ছি 4Fe2 থেকে। তো ওজনের পরিমাণগুলো লিখি। 4Fe হচ্ছে 56, S কত, S বলা আছে 32, কটা আছে 2 ইন্টু 2, তাহলে এই হলো Fe2 এর ওজন, এটা গ্রামে হবে। এখানে 8SO2 কত হচ্ছে 8, যেটা এটা। সালফার কত বলা আছে 32, ও কত বলা আছে 16, কত দিয়ে গুণ করব, এটা 2, তাই 2 দিয়ে গুণ করব। এই গুণটা ভিডিও পজ করে তোমরা করো, দিয়ে আমার সাথে মেলাও। এটা গুণ করলে আমি পাবো 512 গ্রাম, এটা গুণ করলে আমি পাবো 14336 গ্রাম। তাহলে কি দেখতে পাচ্ছি, প্রশ্নে এটা বলা আছে আমাকে আর কোনো গুণভাগ এগোনো দরকারই নেই। 512 গ্রাম SO2 উৎপন্ন করতে কত গ্রাম Fe2 দরকার? 512 গ্রাম SO2 উৎপন্ন করতে আমার Fe2 কত লাগবে? তাহলে 14.336 গ্রাম। 4 ইন্টু 56 ইন্টু 64 করলে আমরা এটাই পাই, তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে দেখে নেবে। তাহলে 512 গ্রাম SO2 প্রস্তুত করতে আমাদের কত গ্রাম Fe2 লাগছে? 14, অর্থাৎ 14,336 গ্রাম SO2 লাগছে। এর অথবা যে প্রশ্নটা আছে সেটা এবার দেখব। কোন ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়?
বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে পড়ার প্রয়োজন আছে, কারণ এক্ষেত্রে আমার চেনা নয়। এক্ষেত্রে সমীকরণ দেওয়া আছে, গ্রামে বের করলাম, তারপর অঙ্কটা করলাম, সেরকম নয়। এক্ষেত্রে কিছু ট্রিক কাজে লাগাতে হবে। তো প্রশ্নটা আরেকবার পড়ো আমার সাথে সাথে। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড আর একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়? তাহলে প্রশ্নটা কেমন দেখতে পাচ্ছি, যে একটা ধাতব কার্বনেট তাকে উত্তপ্ত করে আমরা কি পাচ্ছি ধাতব অক্সাইড আর পাচ্ছি একটা গ্যাস পেলাম। ধাতব কার্বনেট 200 গ্রাম, ধাতব অক্সাইডটা 112 গ্রাম। এখানে যে পদার্থটা গ্যাসীয় যৌগটা উৎপন্ন হয়েছিল তার বলা আছে বাষ্প ঘনত্ব, অর্থাৎ ক্যাপিটাল ডি ইকুয়াল টু বলা আছে 22। তার মানে এর বাষ্প ঘনত্ব 22 যদি হয়, তাহলে এর আণবিক গুরুত্ব m কত হয়ে যাবে? 44। তাহলে এই গ্যাসটা কি হবে? এই গ্যাসটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। আণবিক গুরুত্ব 44 কোন গ্যাসের ক্ষেত্রে হয়? কার্বন ডাই অক্সাইড। একটু আগে একটা প্রশ্নে কার্বন ডাই অক্সাইড দেখলাম, 12 যোগ 16 ইন্টু 2, তাহলে 44 কার? কার্বন ডাই অক্সাইড। তার মানে এখানে যে গ্যাসটা উৎপন্ন হয়েছিল সেটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আমরা কোন ধাতব কার্বনেট থেকে পাবো? ক্যালসিয়াম কার্বনেট থেকেও পেতে পারি। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যদি ধরি আমরা, এখানে কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড পাবো। এবার সমীকরণকে সাজাই। এটা যদি 100 গ্রাম হয়, এটা কত হবে? ক্যালসিয়াম 40 যোগ অক্সিজেন 16, এটা হবে 56। প্রশ্নে তাহলে কি দেখতে পাচ্ছি, এটা 100 কে দ্বিগুণ করা আছে, বলা আছে 200 গ্রাম। এটা 156 কে দ্বিগুণ করা আছে 112 গ্রাম। তাহলে এটাও দ্বিগুণ হবে। এটা কত উৎপন্ন হচ্ছিল? CO2 1 মোল উৎপন্ন হচ্ছিল। তো এখানে যেহেতু ওজন দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কি কত মোল পাবো আমরা? 2 মোল পাবো। 2 মোল CO2 গ্যাস উৎপন্ন হবে। আরেকবার বলছি যে ধাতব কার্বনেট, ধাতব থেকে উৎপন্ন হয়েছে ধাতব অক্সাইড আর গ্যাস। কি কি বলা আছে? 200 গ্রাম ধাতব কার্বনেট, 112 গ্রাম ধাতব অক্সাইড, আর গ্যাসটার যে বাষ্প ঘনত্ব সেটা 22। 22 কে দ্বিগুণ করলাম, পেলাম 44। তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব। এবার কার আণবিক গুরুত্ব 44? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড পাই আমরা খুব পরিচিত যে রিয়াকশনটা, সেটা CaCO3 CaO CO2। এই রিয়াকশনটা CaCO3 কে হিট করলে আমরা পাই ধাতব অক্সাইড CaO আর গ্যাস CO2। এবার ওজনগুলোর সাথে তুলনা করে দেখছি CaCO3 কিভাবে 100 একবার দেখিয়ে দিই। CaCO3, Ca হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন কত? 16 ইন্টু 3, এটা যোগ করলে আমরা পাবো 40 যোগ 12 যোগ 48 করলে আমি পাবো 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ওজন 100 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইড 56 গ্রাম। ওজনগুলোর সাথে দেখছি বলা আছে 200, এখানে বলা আছে 112। 100 দ্বিগুণ 200, 56 দ্বিগুণ 112, তার মানে কার্বন ডাই অক্সাইডও যেটা উৎপন্ন হয়েছে সেটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 1 মোল CO2 এখানে উৎপন্ন হচ্ছিল। 200 গ্রাম নিলে কত মোল CO2 উৎপন্ন হবে? 2 মোল CO2 উৎপন্ন হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা 17 এবং 19 সালের প্রশ্ন আলোচনা করব।